রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প নরেন্দ্রনাথ মিত্রের অবতরণিকা। আজকে গল্পের চতুর্থ পর্ব। প্রথম মাসের মাইনে পেয়ে দেবর, ননদ আর ছেলে মেয়েদের জন্য লজেন্স আর লেবু, শাশুড়ির জন্য এক কৌটো ভালো জর্দা, অসুস্থ শ্বশুরের জন্য এক ঠোঙা আঙুর আর স্বামীর জন্য এক টিন ভালো সিগারেট আর নিজের দুটো ব্লাউজের জন্য 2 গজ অর্গ্যান্ডি কিনে এনেছিল আরতি। সুব্রত দেখে মুখ ভার করে বলেছিল, অর্ধেক টাকা বোধহয় বাজারেই রেখে এলে। আরতি বলেছিল, ইস, তাই ভেবেছ বুঝি? এই দেখো। হ্যান্ডব্যাগের ভিতর থেকে ছোট আরেকটি ব্যাগ খুলে 100 টাকার আস্ত নোটখানি স্বামীকে বের করে দেখিয়েছিল আরতি। সুব্রত একটু বিস্মিত হয়ে বলেছিল, তাহলে বাকি টাকাটা কোথায় পেলে? প্রথম মাসেই হিমাংশুবাবু কর্মচারীদের বকশিস দিলেন নাকি? বলে অদ্ভুত একটু হেসেছিল সুব্রত। আরতি একটু যেন আরক্ত হয়ে উঠেছিল। তারপর স্বামীকে ধমকের সুরে বলেছিল, ভারী বিশ্রী ধরন তোমার কথার। বকশিস দিতে আসবেন তিনি কোন সাহসে? আমি কি ঝিচাকর? বকশিস নয়, পাওনা। হিমাংশুবাবুর দেওয়ার ইচ্ছে ছিল না, আমরা জোর করে আদায় করে নিয়েছি। তারপর স্বামীকে সমস্ত ব্যাপারটা খুলে বুঝিয়ে দিয়েছিল আরতি। উলেন মেশিন বিক্রির কমিশন। এডির নিজের বন্ধু বান্ধবদের কাছে বিক্রি করেছে 2টো, আরতি একটা, মল্লিকা একটা, রমা একটাও না। এজেন্টরা 12.5 থেকে 15% কমিশন পায়, কিন্তু আরতিরা অফিসে কাজ করে বলে হিমাংশুবাবুর একেবারেই ফাঁকি দেওয়ার মতলব ছিল। হাসতে হাসতে বলেছিলেন, এ তো আপনাদের নিজেদেরই অফিস। মেশিনটার যত পাবলিসিটি হয় ততই আপনাদের পক্ষে ভালো। আপনারা তো আর বাইরের কেউ নন যে আলাদা কমিশন দিতে হবে। কিন্তু বড় ঝানু মেয়ে এডিথ, তাকে ভুলানো অত সহজ নয়। অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে তো, তার চোখে মুখে কথা। কিন্তু এই ব্যাপারে সে নিজে মুখে খোলেনি, আরতিকেই চোখ টিপে দিয়েছিল। কারণ যোগ্যতার জন্য আরতিকে মিস্টার মুখার্জি যে বেশ একটু খাতির করেন তা সবাই জানে। আরতি বলে কয়ে শেষ পর্যন্ত 5% কমিশন আদায় করেছে। তার জন্য এডিটরা সবাই তার কাছে কৃতজ্ঞ। বেচারা উপরি টাকা না পেয়ে মুখ কালো করে ফিরে যাচ্ছিল। আরতিরা সবাই মিলে চাঁদা করে তাকে রেস্টুরেন্টে খাইয়ে দিয়েছে, সেই সঙ্গে উপহার দিয়েছে ভালো এক কৌটো স্নো। সেই দিন অনেক দিন পরে ভালো সিগারেট টেনেছিল সুব্রত, কিন্তু ঠিক যেন আগেকার মতো স্বাদ নেই। অফিসের মাইনে থেকে পুরো টাকা কোনোদিনই সুব্রত ঘরে আনতে পারে না। প্রভিডেন্ট ফান্ড আর রিফ্রেশমেন্ট রুমে টাকা 15 রেখে আসতে হয়। কিন্তু চাকরির প্রথম মাসেই মাইনে ছাড়া উপরি এনেছে আরতি। এদিক থেকে তার কৃতিত্ব আছে বইকি। কিন্তু পার্সেন্ট আর কমিশন কথাগুলির মধ্যে কেমন যেন একটা কমার্শিয়াল গন্ধ। দামি সিগারেটের সুগন্ধকে তা ডুবিয়ে দিয়েছে। 100 টাকার নোটখানা প্রথমে শ্বশুরের কাছেই নিয়ে গিয়েছিল আরতি, কিন্তু প্রিয়গোপাল সে টাকা ছোড়নি। পুত্রবধূর দিকে মুহূর্তকাল জ্বলন্ত চোখে তাকিয়েছিলেন তিনি, কিন্তু আশ্চর্য, গলায় তার আগুন ঝরেনি, জল ঝরেছিল। আর্দ্রস্বরে প্রিয়গোপাল বলেছিলেন, আমাকে অপমান করতে এসো না মা। শ্বশুরের কথার ভঙ্গিতে আরতির বুকের মধ্যে ব্যথায় মোচড় দিয়ে উঠেছিল। একটু চুপ করে থেকে মৃদু মোলায়েম গলায় বলেছিল আরতি, না বাবা, প্রণামী দিতে এসেছি। আজ শুনেছি আপনার জন্মদিন। রুগ্ন শয্যাশায়ী প্রিয়গোপাল ঝোঁকের মাথায় উঠে বসেছিলেন। মাথা নেড়ে বলেছিলেন, না না, ভুল শুনেছ, আজ আমার মৃত্যুদিন। যত মধুর করেই বলো না মা, ওটা প্রণামী নয়, ঘুষ। তোমরা ঠিকই জানো এই ঘুষ কোনো না কোনো রকমে আমাকে নিতেই হবে, তাই এত সাহস তোমাদের।
জমিদারি সেরেস্তার কাজে ঘুষ তা প্রিয়গোপাল মাঝে মাঝে নিয়েছে, কেবল প্রজাদের কাছ থেকে নয়, প্রজাদের বউয়েরাও সিকিটা আধুলিটা যে যা পেরেছে দিয়েছে, তারাও বলেছে প্রণামী। তখন হাত ফেরাননি প্রিয়গোপাল, তাদের কাছে হাত পেতাই ছিল দস্তুর। সত্যি সত্যি যেন ন্যায্য প্রণামী তখন আদায় করেছেন প্রিয়গোপাল। কিন্তু আজ পুত্রবধূর এই প্রণামীর স্বরূপ তার বুঝতে বাকি নেই। তার আদর্শ, তার সংস্কার, তার সম্পূর্ণ ব্যক্তিত্বকে মাত্র ওই 100 টাকার একখানা নোটে কিনে নিতে এসেছে আরতি। যৌবনে কি এমন শত শত টাকা রোজগার করেননি প্রিয়গোপাল? শত শত নোট ওড়াননি হাওয়ায়? সরোজিনী কিন্তু ছেলে আর ছেলের বউয়ের পক্ষ নিয়েছিলেন। স্বামীকে তিরস্কার করে বলেছিলেন, তোমার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে? প্রথম মাসের মাইনে বউটা কত সাত করে দিতে গেছে, আর তুমি অমন যাতা বলে ওকে কাঁদিয়ে দিচ্ছ। নাও, হাত পেতে নাও। কিন্তু প্রিয়গোপাল মাথা নেড়েছিলে, নিতে হয় তুমি নাও ভোম্বলের মা। তারপর থেকে সবই আবার প্রায় স্বাভাবিক হয়ে এসেছিল। কেবল স্বাভাবিক নয়, আগের চাইতে সচ্ছল। সব সময়ের জন্য বাসায় একটি ঝি রাখা হয়েছে। বাইরের কাজকর্ম সে সবই করে, ইচ্ছা করলে তাকে দিয়ে রাঁধানোও যায়। কিন্তু যাতে বামুন নয় বলে প্রিয়গোপাল আর সরোজিনী আপত্তি করেছেন। নীলা এতদিন বাড়িতে পড়তো বৌদির কাছে, এবার থেকে তাকেও স্কুলে দেওয়া হয়েছে। অসুবিধার আর তেমন কোনো কারণ নেই। কিন্তু সাংসারিক সুবিধাটাই তো সব নয়। সুব্রতর মনে হয় সংসারের চেহারাটাও দিনের পর দিন বদলে যাচ্ছে। প্রথম প্রথম হয় পাতে, না হয় সঙ্গে খেতে বসতো আরতি। আজকাল সুব্রতর আগে সে বেরিয়ে যায়। তাদের অফিস 8 ঘন্টা এগিয়ে এসেছে, 9:30 বসে আজকাল। আরতিরা আপত্তি করেছিল, কিন্তু কাজের চাপের কথা বলে মিস্টার মুখার্জি তাদের নিরস্ত করেছেন। বলেছেন, এস্টাবলিশমেন্ট খরচ তো দেখছেন, গোড়ায় খেটে খুঁটে কোম্পানিকে একবার দাঁড় করিয়ে দিন, তারপর দুপুরে বিকেলে যখন খুশি আসবেন। কিন্তু প্রথম প্রথম দয়া করে একটু সকাল সকালই আসতে হবে সবাইকে। আরতি স্বামীর দিকে তাকিয়ে নিগুড় রহস্যে একটু হেসেছিল। সেই 5% যে বুঝছো, আমরাও এর ওষুধ জানি, দেখা যাক। সুব্রত সংক্ষেপে বলেছিল। প্রথম দিন কয়েক অফিসে যাওয়ার সময় স্ত্রীর সঙ্গে একই সঙ্গে ট্রামে উঠত সুব্রত। ট্রামের হাতলে ঠেকত পরস্পরের হাত। একই বেঞ্চে দুজনে বসতো পাশাপাশি। ঠিক গা ঘেঁষেছে তা নয়, বরং একটু দূরে দূরে ফাঁক রেখে। কিন্তু সেই ফাঁকটুকু ভরে উঠত রোমান্সে। রোমান্স, হ্যাঁ, বিবাহিত স্ত্রীর পাশে বসেও রোমান্স হয়েছে সুব্রতর। 8-60 ভঙ্গিতে শাড়ি পরে অফিসে বেরোয় আরতি। একটু চটুল স্বভাবের ওপরে পড়ে গাম্ভীর্যের আবরণ। ট্রাম বাসে পথে ঘাটে সংযত গম্ভীরভাবে চলতে সুব্রত শিখিয়ে দিয়েছে স্ত্রীকে। সে উপদেশ আরতি অক্ষরে অক্ষরে পালন করেছে। এমনকি স্বামীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটতে দেয়নি। যেতে যেতে খুব কম কথা হয় দুজনের মধ্যে, যেন সবে সামান্য পরিচয় হয়েছে। খুলতে শুরু হয়েছে অসামান্য রহস্যের আবরণ। কল্পনা করে ভারী অদ্ভুত লাগে সুব্রতর। প্রেমজ বিবাহ নয় তাদের, বিবাহজ প্রেমের স্বাদ প্রথম বছরে যা ছিল, দ্বিতীয় তৃতীয় বছরে তা যেন অনেকখানি গিয়েছিল পানসে হয়ে। অফিস যাত্রার প্রথম কয়দিন নতুন করে যেন সেই প্রথম বছর ফিরে এলো। এক একবার এমনও মনে হলো এ কেবল বিয়েরই প্রথম বছর নয়, প্রাক বৈবাহিক কোনো প্রেমের প্রথম বছর। আরতি যেন শুধু আর অতি পরিচিতা নিত্যকার জীবন সঙ্গিনী নয়, সেই সঙ্গে মাত্র 8 ঘন্টার যাত্রা সঙ্গিনীও। সহজলভ্যা স্ত্রীর পরস্ত্রীর সুদূর দুর্ভেদ্য রহস্যময় রূপ প্রথম কয়দিন দেখতে পেল সুব্রত। কিন্তু অফিসের সময় বদলে যাওয়ায় শেষ হলো সেই যৌথ যাত্রার রোমান্স। সুব্রতর অনেক আগে আরতি খেয়ে বেরিয়ে যায়। আগে আগে ছুটির দিন বেলা 2টোর সময় যখন বন্ধুদের বাড়ি থেকে আড্ডা দিয়ে ফিরত সুব্রত,
দেখতো সবাই খেয়ে ঘুমিয়েছে, কিন্তু আরতি শুকনো মুখে বসে আছে তার ভাত নিয়ে। সুব্রত রাগ করতো, তুমি খেয়ে নিলে না কেন? আমার কি আর জায়গা আছে পেটে? আরতি বলতো, তাহলে আমারও নেই, আমিও খাবো না কিছু। বিরক্ত হয় সুব্রত, কি যন্ত্রণা! কিন্তু ভিতরে ভিতরে খুশি হতো অনেক বেশি। সুব্রতর খাওয়ার আগে আরতি যখন আঁচিয়ে এসে তোয়ালেতে মুখ মুছতে থাকে, তখনকার সঙ্গে এখনকার দিনের তুলনাটা সুব্রতর মনে পড়ে যায়। কেবল তাই নয়, বিকালে বেশিরভাগ দিনই চা করে, বিছানা ঝাড়ে কুমুদিনী ঝি। কেননা ফিরতে আরতি সন্ধ্যা উতরে যায়। এসে হাঁপায়, কোনো কোনো দিন টান হয়ে শুয়ে পড়ে, তখন তাকে গারস্থ কাজে ডাকা নিষ্ঠুরতা। কুমুদিনীকে বলে বলে সব কাজই শিখিয়ে দিয়েছিল আরতি, সেই সঙ্গে শিখিয়েছে পরিচ্ছন্নতার মাহাত্ম্য। কাজ খুব গুছিয়ে পরিপাটিভাবেই করে কুমুদিনী। বয়স 40-এর কাছাকাছি হলেও দেখতে বেশ স্বাস্থ্যবতী। খুব খাটতে পারে, কাজে আলস্যি নেই। তবু মনটা খুঁতখুত করে সুব্রতর। অকারণে বিরক্তি আসে, মেজাজ বিগড়ে যায়। বউয়ের কাজ কি ঝিকে দিয়ে চলে? কিন্তু কেবল ব্যক্তিগত সুখ সুবিধার জন্য মন খারাপ করবার ছেলে সুব্রত নয়। বউ যদি চাকরি করে, আর সে চাকরিতে যদি সময় আর সামর্থ্য দুই বেশি দিতে হয়, দাম্পত্য জীবনের চেহারা তো একটু আধটু বদলাবেই, তাতে আপত্তি নেই সুব্রতর। কিন্তু আরতির মনের চেহারা যেভাবে বদলাতে শুরু করেছে, সেটাকে তেমন সুলক্ষণ বলে ভাবতে পারছে না সুব্রত। আগে ছেলে মেয়েদের সাজসজ্জার দিকে ভারী লক্ষ্য ছিল আরতির। রোজ নিজের হাতে তাদের কাজল পরাতো, পাউডার মাখাতো, মাথা আঁচড়ে জুতো পরিয়ে দিত। এসব না করলে আরতি যেন স্বস্তি পেত না। এখন সেসব গেছে, কেবল সময় নেই বলেই নয়, সুব্রতর মনে হয় যেন মনও নেই। এখন ছুটি ছাটার দিন ছাড়া ছেলে মেয়েদের আদর যত্ন বেশিরভাগই সুব্রতর মা আর ঝিয়ের ওপর দিয়ে আরতি নিশ্চিন্ত হয়েছে। আরও অনেক কিছুই বদলেছে আরতির। গানের শখ, সেলাইয়ের শখ, মাসিক কাগজে গল্প পড়বার শখ পর্যন্ত হ্রাস পেয়েছে। কারণ সময় কুলোয় না। যেটুকু সময় পায় সেটুকু সময়ও মেশিন বিক্রির চিন্তা ঘোরে তার মাথার মধ্যে। মেশিন বিক্রির চেষ্টায় সমস্ত শহরের পরিচিত মহলে ঘুরে বেড়ায় আরতি। টাকা অবশ্য আসে, কিন্তু সেই সঙ্গে আরও অনেক কথা আসে কানে। ট্রামে বাসে বড় ঘোরে আরতি, বড় বেশি মেশে স্ত্রী পুরুষ সকলের সঙ্গে। ঘরের বউ ঝিয়ের পক্ষে এতটা স্বাধীনতা কি ভালো? গায়ের যেসব লোক সম্প্রতি শহরে এসেছেন, তারাই বাড়ি বয়ে সব খবর দিয়ে যান প্রিয় গোপালকে। তিনি মাঝে মাঝে চটেন, চেঁচান, কোনোদিন বা নিতান্ত শান্তভাবে ছেলের কাছে ঘটনাটা বিব্রত করে বলেন। ভবানীপুর অঞ্চলের কোনো একটা রেস্টুরেন্টে এক অপরিচিত যুবকের সঙ্গে আরতি নাকি চা খাচ্ছিল। নিজের চোখে দেখেছেন সুব্রতদের গায়ের সুবোধ ভদ্র। সুব্রত স্ত্রীকে জিজ্ঞাসা করেছিল, ব্যাপারটা কি? কোনো অপরিচিত ভদ্রলোক চা খাইয়েছেন তোমাকে? আরতি হেসেছিল। খেপেছ? চা কি অতই সস্তা যে অপরিচিত ভদ্রলোকেরা দল বেঁধে 6 পয়সা 2 আনা ব্যয় করে আমাকে চা খাওয়াবে? শৈলেন্দা তোমাদের ভদ্রমশাইয়ের কাছে অপরিচিত হলে কি হবে? আমাদের ফ্যামিলিতে খুবই পরিচিত। বিয়ে করেছেন আমার মামাতো বোনের ননদ কল্যাণীকে। শৈলেন্দাকে গছালাম একটা মেশিন, নিজের কমিশন থেকে কিছু ছাড়তে হলো। শত হলেও কল্যাণীর বর তো, সেই খাতিরেই কিছু সস্তায় করিয়ে দিলাম। আর সেই কৃতজ্ঞতায় চা আর ফাউল কাটলেন খাওয়ালেন শৈলেন্দা। সেই টাকা আনা পাই, সেই স্থূল ব্যবসায়ী বুদ্ধি। এর চেয়ে আরতি যদি বলতো, শৈলেন্দার একটু দুর্বলতা ছিল আমার উপর, সেই দিনগুলির কথা মনে করে 2 কাপ চা খেলাম আমরা, তাও যেন সুব্রতর এত অসহ্য লাগতো না। কে জানে, সম্পর্কটা হয়তো সেই ধরনেরই ছিল। আজ সেই সুবাদে আরতি তার কাছে কমিশনের লোভে মেশিন বিক্রি করে।
আর সেই খাতিরে শৈলেন 5 টাকা কমে মেশিন কিনে 2 টাকা ব্যয় করে রেস্টুরেন্টে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 5ম পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।